আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই গেস ইউ অল আর ডুইং গ্রেট। আমার ছবিটাকে যেমন সুন্দর লাগতেছে, আজকে ক্লাসটাও এমন সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই ক্লাসে জয়েন দিয়ে দেই। আমাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু ক্লাসে মেনশন দিয়ে দেই। ওকে, তাহলে আজকে আমরা আবার একটা চমৎকার ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি এই ক্লাসটা আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে। এই ক্লাসে আমরা 15টা প্রশ্ন সলভ করব। 15টা প্রশ্ন সলভ করা মানে হচ্ছে 15টা টপিককে টাচ করা, এবং এই টপিকগুলো কিন্তু আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষাগুলা, এই পরীক্ষাগুলোতে আমাদেরকে হেল্প করে। সো আমরা সবাই ক্লাসটা করি। আশা করছি ক্লাসটা করলে নতুন কিছু জিনিস সম্পর্কে জানতে পারবো, আমরা ইংলিশ সম্পর্কে উপকৃত হবে at least. Okay, so here goes the first question. What is the feminine gender of stag? Stag মানে তো আমরা জানি লাল ধরনের যে হরিণগুলো আছে, ঠিক আছে, স্ট্যাগ। তাহলে স্ট্যাগের ফেমিনিন জেন্ডার কি এটা জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। সরি, স্ট্যাগের ফেমিনিন জেন্ডার কি এটা জানতে চাওয়া হয়েছে। স্ট্যাগের ফেমিনিন জেন্ডার কি বলেন তো? আচ্ছা, বড় ধরনের যে হরিণগুলো আছে সেই হরিণগুলাকে কিন্তু বলা হয় স্ট্যাগ, রাইট? দেখেন, এটাকে যদি আমরা বাংলায় আসলে প্রত্যয় দ্বারা ভাঙি, স্ট্যাগ মানে কি বলেন তো? স্ট্যাগ মানে হচ্ছে রিযোগ ইন, অর্থাৎ হৃদয় আছে যার তাকে নাকি হরিণ বলে। এখন ভাই আমারও হৃদয় আছে, আল্লাহ জানে আমিও হরিণ কিনা। আচ্ছা, তাহলে এই যে হরিণ বা স্ট্যাগ, স্ট্যাগের আসলে ফেমিনিন জেন্ডার কি হবে? দেখেন, ভিক্সেন, ভিক্সেন হলো ফক্সের ফেমিনিন জেন্ডার। মেয়ার, মেয়ার হলো হর্সের ফেমিনিন জেন্ডার। আর ডাচেস, ডাচেস হলো ডিউকের ফেমিনিন জেন্ডার। ঠিক আছে, ডিউক মানে যুবরাজ, আর হচ্ছে যুবরাজের স্ত্রী বা তার উইডো, তাকে বলা হবে ডাচেস। তাহলে উই গট আওয়ার অ্যান্সার হাইন্ড, রাইট? তাহলে স্ট্যাগের ফেমিনিন জেন্ডার হলো হাইন্ড। তাহলে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় আসে, এবং এই প্রশ্নগুলা কিন্তু আমাদের টপাটপ পারতে হয়, ঠিক আছে। আমরা যারা ক্লাসে আছি একটু কাইন্ডলি হচ্ছে আমাদের বন্ধুদেরকে মেনশন দেই এবং ক্লাসটা একটু রেসপন্সিভ করার চেষ্টা করি, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। গট দ্যাট রাইট? তাহলে দেখেন, এই টাইপের যে ফেমিনিন জেন্ডার মেসকুলিন জেন্ডার যেগুলো আছে, যেমন দেখেন ড্রোন, ড্রোন মানে কি জানো? ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি। এটার স্ত্রী মৌমাছি কিন্তু আমরা জানি বি, তাই না? তারপর পুরুষ রাজহাঁস, পুরুষ রাজহাঁসকে কি বলে বলেন? ড্রেক। পুরুষ রাজহাঁসকে বলে ড্রেক। এইটার ফেমিনিন জেন্ডার হলো কি? ডাক। এমন টাইপের যেই জেন্ডার গুলো আছে, এই জেন্ডার গুলা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, প্রচুর আসে। একটা প্রশ্ন এগুলা থেকে থাকে। তাহলে অবশ্যই আমরা যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছি তারা একটু জেন্ডারটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখবো। হ্যাঁ, এবার মনে রাখবেন, কিছু কিছু জায়গায় যে জেন্ডার নিউট্রাল কারা, তাদের থেকেও কিন্তু প্রশ্ন আসে। বলেন তো জেন্ডার নিউট্রাল কারা? কোন কোন শব্দগুলা জেন্ডার নিউট্রাল? তাদের থেকেও তো আমরা প্রশ্ন দেখি। জেন্ডার নিউট্রাল কারা বলেন তো একটু? ওকে, থ্যাংক ইউ তামান্না নূর। তো জেন্ডার নিউট্রাল এরকম কি কি আছে দেখেন তো। আমরা যদি আমাদের রেগুলার লাইফে যেগুলো ইউজ করি, যে হু আর জেন্ডার নিউট্রাল, জেন্ডার নিউট্রাল কারা বলেন? জেন্ডার নিউট্রাল হলো কাজিন, কাজিন জেন্ডার নিউট্রাল। কাজিন, তারপর কি সিবলিং, সিবলিং জেন্ডার নিউট্রাল। এই টাইপের যে কিছু কিছু শব্দ আছে, স্টুডেন্ট জেন্ডার নিউট্রাল, অ্যাথলেট জেন্ডার নিউট্রাল।
অ্যাথলেট, স্টুডেন্ট, ঠিক আছে, এই টাইপের যারা জেন্ডার নিউট্রাল আছে। আবার কেবল যাদের পুরুষবাচক শব্দ, কেবল যারা স্ত্রীবাচক শব্দ, এইগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। তো এই টাইপের জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, এগুলো একটু দেখব। সো হেয়ার গোজ দ্য নাম্বার 1 কোয়েশ্চেন, দেন কামস নাম্বার 2 কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, দিস ইজ মাই ল্যাঙ্গুয়েজ। এইখানে এই মাই কোন পার্টস অফ স্পিচ? দিস ইজ মাই ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু একটা বিগত প্রশ্ন। প্রশ্নটা ইজিয়ার আছে, উত্তর করে ফেলি তো। দিস ইজ মাই ল্যাঙ্গুয়েজ, এখানে মাই আসলে কি? হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভস অর পসেসিভ প্রোনাউন, কি এটা বলেন তো? আচ্ছা, প্রথম দুইটা হবে না, এটা তো আপনি বুঝতেই পারছেন যে সাবজেক্টিভ প্রোনাউন বা অবজেক্টিভ প্রোনাউন হিসেবে মাই তো বসে না ফসিও, ঠিক আছে। তাহলে এখানে কি বসতে পারে বলেন তো? পসেসিভ অ্যাডজেক্টিভ নাকি পসেসিভ প্রোনাউন? বলেন তো মাই কি? মাই কি? পসেসিভ অ্যাডজেক্টিভ অর পসেসিভ প্রোনাউন? আই ওয়ান্ট ইওর অ্যান্সার্স। উত্তর করি। স্পাউস, সরি, হ্যাঁ, স্পাউস নারী পুরুষ উভয়কেই বুঝায়, প্যারেন্ট, গার্ডিয়ান, এগুলা নারী পুরুষ উভয়কেই বুঝায়। তাহলে মাই কি? পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন? হ্যাঁ, একজন অ্যান্সার দিয়েছেন পসেসিভ প্রোনাউন, ইজ দ্যাট? আচ্ছা দেখেন, পসেসিভ অ্যাডজেক্টিভ কারা? পসেসিভ অ্যাডজেক্টিভ, দেখেন পসেসিভ অ্যাডজেক্টিভ হলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, দাই, ইটস, এগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আর মনে রাখবেন, পসেসিভ অ্যাডজেক্টিভ মানে তারা অ্যাডজেক্টিভের কাজ করে। পসেসিভ অ্যাডজেক্টিভ মানে তারা অ্যাডজেক্টিভের কাজ করে। আর এই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলা বসে কোথায়? সর্বদা নাউনের আগে বসে। পসেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু কখনোই নাউন ছাড়া ব্যবহৃত হবে না। তো যে দেখেন মাই, আওয়ার, ইয়োর, এগুলাকে কিন্তু নাউন ছাড়া ব্যবহার করা যায় না, এগুলা সর্বদা নাউনের আগে বসে। তাহলে এখানে পসেসিভ প্রোনাউন্স কারা? পসেসিভ প্রোনাউন কারা বলেন তো? পসেসিভ প্রোনাউন কারা? একটু উত্তর দেন তো দেখি, কে কে পারেন। পসেসিভ প্রোনাউন কারা? পসেসিভ প্রোনাউন কারা? একটু উত্তর দেই তো। হু আর পসেসিভ প্রোনাউন্স? পসেসিভ প্রোনাউনের কাজ কে কে করে? দেখেন, এই যে এখানেও কিন্তু আমাদের একটু কনফিউশন থাকে, সেই কনফিউশনের কারণেই কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা এসেছে। পসেসিভ প্রোনাউন হলো মাইন, আওয়ার্স, yours, hers, his, theirs। এই যে এই শব্দগুলো হলো পসেসিভ প্রোনাউন। আর মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, এগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ বা নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করলে। যেমন দেখেন, আমরা যদি বলি বয়েজ, এই বয়েজ হলো কি সিঙ্গুলার, আর বয়েজ, এই বয়েজ হলো কি বলেন প্লুরাল, ঠিক আছে, এরাও কি পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করলে সেরাও পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। আবার প্রোনাউন থেকে যেগুলো হয় এরাও পসেসিভ অ্যাডজেক্টিভ। তা পসেসিভ অ্যাডজেক্টিভ দুই ধরনের পেলাম, একটা হচ্ছে নমিনাল পসেসিভ অ্যাডজেক্টিভ যারা নাউন থেকে হয়, আর একটা হলো প্রোনোমিনাল পসেসিভ অ্যাডজেক্টিভ যারা প্রোনাউন থেকে হয়। আই গেস ইউ গট ইউর অ্যান্সার, ঠিক আছে। এই যে দেখেন, এখন কিন্তু আসলে আমাদের পড়াশোনা করার সময়, এখন কিন্তু আর দুষ্টুমি ফাইজলামি না, বা হচ্ছে টাইম ওয়েস্টিং না। টাইম ওয়েস্ট করলে আসলে জীবন থেকে কিছু মুহূর্ত চলে যাবে, কিন্তু লাভ আসলে কিছুই হবে না জীবনে। আসলে লাভ যদি কিছু হয় সেটা হলো পড়াশোনা করা, নিজের সময়কে কাজে লাগানো, নিজের পরিবারকে সময় দেয়া, নিজেকে ভালো রাখা, সেগুলা একমাত্র হেল্পফুল, এছাড়া কিছুই আসলে হেল্পফুল না। তাহলে এই বয়সে তো আমাদের পড়াশোনা করার সময়, তো পড়াশোনাটা আমাদের জন্য সবচেয়ে উপকারী। আর এখনো যারা কোচিং এ ভর্তি হচ্ছ না, ঘুরে বেড়াচ্ছ, তারা দ্রুত কোচিং এ ভর্তি হয়ে যেতে পারো বা পড়াশোনা শুরু করে দিতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে এইবার আসি, ওয়েন আই ড্যাশ হার টুমোরো আই উইল টেল হার এভরিথিং। তাহলে দেখো, এই যে ওয়েন আছে, এখানে ওয়েন আছে, তাহলে ওয়েন আছে, তারপর দেখো আইল, এই আইল মানে হচ্ছে আই অ্যাপোস্ট্রফি ডাবল এল, এটার মানে হচ্ছে আই উইল, ঠিক আছে, আই উইল। তাহলে দেখো, এখানে অপর অংশে আছে কি ওয়েন আছে, তাহলে ওয়েন থাকার পর একটা অংশে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় যদি অপর অংশে কি থাকে,
সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে উত্তর কি হবে বলতো? ওয়েন আই উইল সি হার টুমরো আই উইল টেল হার এভরিথিং, নাকি ওয়েন আই উইল বি সিইং হার টুমরো, নাকি ওয়েন আই স হার টুমরো, নাকি ওয়েন আই সি হার টুমরো? বলতো কোনটা হবে অ্যান্সার? তিনের অ্যান্সার কোনটা হবে বলতো? তিনের অ্যান্সার কোনটা? ওয়েন আই উইল সি, নাকি ওয়েন আই উইল বি সিইং হার টুমরো, নাকি ওয়েন আই স হার টুমরো, নাকি ওয়েন আই সি হার টুমরো? বলতো উত্তর কি হবে? ওয়েন আই উইল সি হার টুমরো। আচ্ছা দেখো, এই যে এখানে যে আমরা ইউজ করলাম, কি হইতে পারে সঠিক উত্তর? দেখো কনফিউজিং লাগতেছে না বলো? এখানে একটা কথা বলে রাখি, নিকট ভবিষ্যৎ থাকলে, ঠিক আছে, নিকট ভবিষ্যৎ বুঝাইলে আধুনিক গ্রামারে সব থেকে পারফেক্ট অ্যান্সার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস তো নাই, তাহলে এখানে আসলে কি উত্তর করা যায় বলো তো? আচ্ছা, অনেকেই উত্তর দিচ্ছে ওয়েন আই উইল সি হার টুমরো, ওয়েন, হ্যাঁ ওয়েন আই উইল সি হার দেখছি, আবার অনেকে বলছে ওয়েন আই সি হার টুমরো। এখানে দেখো এই বাক্যে একটা অ্যাডভার্ব অফ টাইম আছে, টুমরো। তা আমরা জানি এইটা হইল ওয়েন এর নিয়ম। ওয়েন আই সি হার টুমরো এরকম হওয়ার কথা, ওয়েন আই সি হার, ঠিক আছে, ওয়েন আই সি হার আই উইল টেল হার এভরিথিং, এরকমই তো হওয়ার কথা, তাই না? কিন্তু দেখো এইখানে টুমরো দেয়া থাকার কারণে এখানে উইল সিটা অ্যান্সার করা বেটার, ঠিক আছে? তবে হ্যাঁ, এইটা যদি অপশনে না থাকে তখন তুমি সি অ্যান্সার করতে পারো, ঠিক আছে? যেখানে যেহেতু আমরা টুমরো দিয়ে দিছি, টুমরো দিয়ে দেওয়ার কারণে এখানে কি হয়েছে বলতো? আমরা সিটা না নিয়ে উইল সি নিয়েছি, কারণ এখানে টুমরো আছে, অ্যাডভার্ব অফ টাইম ইন্ডিকেট করে দেয়া আছে। ওকে, আচ্ছা তাহলে দেখো, হ্যাঁ এরকম কিছু কনফিউজিং প্রশ্ন কিন্তু আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে, যেগুলা নিয়ে আসলে আমাদের একটু প্যারা হয়। ওকে, সো এই প্যারাগুলো অ্যাভয়েড করার জন্যই কিন্তু আসলে ক্লাস করা। আমরা যত বেশি ক্লাস করব তত বেশি এই প্যারাগুলা আমরা অ্যাভয়েড করে যেতে পারবো। হ্যাঁ, ওকে, তাহলে চলো পরবর্তী কোয়েশ্চেন। দ্য গার্ল ইজ ফেয়ারলি টল হেয়ার, এখানে ফেয়ারলি কি বলো তো? এখানে ফেয়ারলি কোন পার্টস অফ স্পিচ? টপাটপ উত্তর করি, এখানে ফেয়ারলি কোন পার্টস অফ স্পিচ? এখন দেখো এই যে এলওয়াই যুক্ত আছে, তাহলে ফেয়ারলি কোন পার্টস অফ স্পিচ হবে? ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয় তাহলে তারা অ্যাজেক্টিভ হয়, আর যদি অ্যাজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়, ঠিক আছে, যদি অ্যাজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা কি হয় বলতো? অ্যাডভার্ব হয়। যেমন দেখো, আমি যদি বলি ম্যান, ম্যান নাউন, তার সাথে এলওয়াই যুক্ত করলাম, হইলো ম্যানলি, অ্যাজেক্টিভ, ঠিক আছে? কিন্তু দেখো আমি যদি এরকম বলি যে কেয়ারফুল, কেয়ারফুল, এটার সাথে এলওয়াই যুক্ত করলাম, কেয়ারফুলি, বা অ্যাক্টিভ, অ্যাক্টিভলি, বা স্লো, স্লোলি, হ্যাঁ, তাহলে এরা কি অ্যাডভার্ব। তাহলে দেখো এই যে ফেয়ার হলো কি অ্যাডজেক্টিভ, তাহলে ফেয়ারের সাথে এলওয়াই যুক্ত করছি, তাহলে ফেয়ারলি হলো অ্যাডভার্ব, এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, তাই না? এখন দেখো ফেয়ারলি তো অ্যাডভার্ব, এখন ব্যাপারটা হলো এটা কোন ধরনের অ্যাডভার্ব? ফেয়ারলি কোন ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, নাকি অ্যাডভার্ব অফ ডিগ্রি, কোনটা? আচ্ছা দেখো তো অ্যাডভার্ব অফ টাইম কারা? অ্যাডভার্ব অফ টাইম হলো টুডে, নাও, usually, generally, lately, recently, yesterday, a month ago, ago, before, ঠিক আছে? এগুলা হলো কি অ্যাডভার্ব অফ টাইম, যারা সময় বোঝায়। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কারা? দেখো অফেন, নেভার, অলওয়েজ, ঠিক আছে, এগুলা কি অ্যাডভার্ব অফ
ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ডিগ্রি কারা? ধরো মাছ, মোর, ঠিক আছে, বা ধরো সিভিয়ারলি, এগুলা কি ডিগ্রি বুঝায়। তাইলে এখানে হচ্ছে বা ভেরি, দেখো ভেরিও বুঝাইতে পারে ডিগ্রি। এখন দেখো এখানে ফ্যাক্ট হলো অ্যাডভার্ব অফ ম্যানার কারা? দেখো অ্যাডভার্ব অফ ম্যানার হলো গুণ যারা বুঝায়, গুণ বা অবস্থাবাচক যারা। তাহলে এখানে আমি একটা শর্টকাট তোমাদের টেকনিক শিখাই, সেটা হলো এলওয়াই যুক্ত অ্যাডভার্ব গুলা যদি সময় না বুঝায় তাহলে তারা কি অ্যাডভার্ব অফ ম্যানার হয়। এলওয়াই যুক্ত অ্যাডভার্ব গুলা যদি সময় না বুঝায় তাহলে তার অ্যাডভার্ব অফ ম্যানার হয়। যেমন দেখো ডেইলি, ভাই ডেইলি এটার সাথেও কিন্তু এলওয়াই আছে, হ্যাঁ, কিন্তু ডেইলি কি সময় বুঝায়। তো যেই সকল এলওয়াই যুক্ত অ্যাডভার্ব সময় বুঝাবে না তারা সকলেই কি বলো, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হলো বলো? ফেয়ারলি হলো একটা অ্যাডভার্ব অফ ম্যানার। ফেয়ারলি হলো অ্যাডভার্ব অফ ম্যানার। আগের প্রশ্নটা বা এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নগুলো একটু কনফিউজিং প্রশ্ন, তোমরা সবাই বুঝে গিয়েছো অ্যাডভার্ব। এখন কোন ধরনের অ্যাডভার্ব, এইখান থেকে প্রশ্ন এসেছে। তাহলে আমাদের পরীক্ষার জন্য আমাদের প্রয়োজন কি বলো? পরীক্ষার জন্য যেমন পড়াশোনা প্রয়োজন, পড়াশোনার সাথে সাথে প্রয়োজন সচেতনতা এবং একটা সঠিক গাইডলাইন। সেই গাইডলাইনটা যার যত ভালো হয় তার সফলতাগুলা কিন্তু তত বেশি সহজ হয়, ঠিক আছে, বা দ্রুত আসে। তো এই দিকে কিন্তু আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব। তাহলে চলো এবার পরের প্রশ্নটা। রিপন ড্যাশ কম্পিউটার গেম when unfortunately his boss came into the office। আচ্ছা দেখি তো এই প্রশ্নটার উত্তর কে পারো। আচ্ছা এখানে কেম আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে। ওকে, দেখি তো এই প্রশ্নটার উত্তর কে পারো। এই প্রশ্নটার উত্তর যারা পারবা তাদেরকে অনেকগুলা থ্যাঙ্কস দিব, ঠিক আছে, আর সামনাসামনি থাকলে না হয় চকলেট দিতে পারতাম। ওকে, তাহলে উত্তর করি। এই প্রশ্নটার উত্তর কি? একটু টপাটপ উত্তর করি। এই প্রশ্নটার উত্তর কি? দেখি কারা কারা পারি। এই প্রশ্নটার উত্তর কি হইতে পারে? উত্তর দেখতেছি আমি, উত্তরটা করো। ওকে, ওয়াজ প্লেইং, রাইসা তাসনিম অ্যান্সার্ড। আর কেউ বাকিরা উত্তর দাও, কি হবে বলো? যে রিপন ড্যাশ কম্পিউটার গেম ওয়েন আনফরচুনেটলি হিজ বস কেম ড্যাশ স্টেশন ড্যাশ ইনটু দ্য অফিস। আচ্ছা দেখো এই জায়গায় একটা বলি, ওয়েন পাস্ট টেন্সে থাকলে, ওয়েন পাস্ট টেন্স এ থাকলে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখো আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে গেলে বা চাকরি পরীক্ষা দিতে গেলে বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলে এখানে ম্যান্ডেটরিলি একটা জিনিস হলো টেন্স থেকে প্রশ্ন হয়, আর এই টেন্সের মধ্যে ওয়েন একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তাহলে দেখো এইখানে ওয়েন যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিটে হয় তাহলে অপর অংশ পাস্ট কন্টিনিউয়াসে হয়, অর্থাৎ ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, অথবা ওয়েন যুক্ত অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস হয় সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি কমা সাবজেক্ট প্লাস ভি টু। তাহলে বলতো এই বাক্যটায় ওয়েন যুক্ত অংশে গ্যাপ আছে, এই বাক্যটায় ওয়েন যুক্ত অংশে কি আছে বলো? গ্যাপ আছে। তাহলে এই যে অপর অংশে কি ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে এই যে দেখো অপর অংশে যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে তাহলে ওয়েন যুক্ত অংশটা আমার কি করতে হবে বলতো? কন্টিনিউয়াস টেন্সে দিতে হবে। আর যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে কোন কন্টিনিউয়াসে দিতে হবে বলো? পাস্ট কন্টিনিউয়াসে দিতে হবে। তাহলে দেখো আমি তোমাদের একটা শর্টকাটের নিয়ম বলি, নিয়মটা লিখে রাখতে পারো। ওয়েন যদি পাস্ট টেন্সে থাকে তাহলে একটি অংশ ইনডিফিনিটে হলে অপর অংশ কন্টিনিউয়াসে হয়। ওয়েন পাস্ট টেন্সে থাকলে একটি অংশ পাস্ট ইনডিফিনিট হলে অপর অংশ পাস্ট কন্টিনিউয়াস হয়। তাহলে দেখো যদি পাস্ট ইনডিফিনিট দেয়া থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস দিব,
আর যদি পাস্ট কন্টিনিউয়াস দেয়া থাকে তাহলে কি পাস্ট ইনডিফিনিট দিব। এই দুইটা প্যাটার্ন থেকেই কিন্তু ওয়েনের পাস্ট টেন্সের প্রশ্ন আসে, এবং এটা কিন্তু আমরা খাতায় খুব ভালোভাবে নোট করে রাখবো এবং বুঝে রাখবো, বা হচ্ছে কিছু এক্সাম্পলও হচ্ছে লিখে রাখার চেষ্টা করব খাতায়। কথাটা আবার বলছি, যদি ওয়েন পাস্ট টেন্সে থাকে তাহলে একটি অংশ পাস্ট ইনডিফিনিট হলে অপর অংশ পাস্ট কন্টিনিউয়াস হয়। এখন যে কোনো অংশই হতে পারে, তাই ইনডিফিনিট থাকলে কন্টিনিউয়াস দিবা, কন্টিনিউয়াস থাকলে ইনডিফিনিট দিবা, ইনশাল্লাহ উত্তর হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ হু অ্যান্সার্ড, ধন্যবাদ সবাইকে। এবার আমরা পরের প্রশ্নটা আসি। হ্যাঁ, তাহলে এটার সঠিক উত্তর হলো ওয়াজ প্লেইং। থ্যাঙ্কস অল। আচ্ছা, এবার আসি, ইফ ইউ ওয়ান্ট ম্যাঙ্গোজ গো টু দ্য মার্কেট, দে ড্যাশ রিয়েলি গুড ফ্রুট দেয়ার। আচ্ছা, এখানে দেখো তো এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে বলতো? ওয়েন ইফ ইউ ওয়ান্ট ম্যাঙ্গোজ গো টু দ্য মার্কেট, দে ড্যাশ রিয়েলি গুড ফ্রুট দেয়ার। বলতো কি হবে? এই যে দেখো এখানে কিন্তু অ্যাডভার্ব অফ টাইম নাই, তাই তোমরা বুঝবা না, কিন্তু কি তার আগে একটা সেন্টেন্স দেয়া আছে, তার আগে একটা সেন্টেন্স দেয়া আছে, সেন্টেন্স দিয়ে ক্লু দেয়া আছে। ঠিক আছে, তাহলে বলো তো এটার উত্তর কি হবে? আর সেলিং নাকি সোল্ড নাকি সেল নাকি ওয়্যার? দে ওয়্যার রিয়েলি গুড ফ্রুট দেয়ার, নাকি দে আর সেলিং রিয়েলি গুড ফুড দেয়ার, নাকি দে সোল্ড রিয়েলি গুড ফুড দেয়ার, নাকি দে সেল রিয়েলি গুড ফুড দেয়ার? বলতো কি হবে? উত্তর করি। এই যে দেখো এটাও কিন্তু একটু কনফিউজিং প্রশ্ন আছে, দেখে মনে হবে সবই উত্তর, তাই না? কিন্তু এখানে তো আমাদের সব উত্তর না, এখানে তো আমাদের একটা বেস্ট অ্যান্সার আছে, বলো তো। আচ্ছা, আফিয়া তাবাসসুম জুই বলেছে দে সেল রিয়েলি গুড ফ্রুট দেয়ার। আর কে উত্তর করতে চাও? দে সোল্ড রিয়েলি গুড ফ্রুট দেয়ার, দে আর সেলিং রিয়েলি গুড ফ্রুট দেয়ার, নাকি দে ওয়্যার রিয়েলি গুড ফ্রুট দেয়ার? দেখো যেহেতু এখানে এই অংশটায় প্রেজেন্ট টেন্সে দেয়া আছে, তাই না, তাই অপর অংশটা আর প্রেজেন্ট টেন্সে হচ্ছে পাস্ট টেন্সে দেওয়ার দরকার নাই, প্রেজেন্ট টেন্সেই সেন্স মেক করে। তাহলে হচ্ছে কি ওয়্যার তো হবে না, সোল্ড হবে না, এখন কি হইতে পারে? সেল নাকি আর সেলিং? দেখো এইটাই হচ্ছে টেকনিক, তোমরা এই জায়গাটাই এই জিনিসটা ভুল করে ফেলেছো। এই প্রথম অংশটা দেয়ার উদ্দেশ্য কি জানো? এই প্রশ্নটার টেন্সটাকে ইন্ডিকেট করে দেয়া। এখন এই প্রশ্নটার সেন্সটা কি বলতেছে দেখো, যদি তুমি আম কিনতে চাও, যদি তুমি আম চাও তাহলে মার্কেটে যাও, মার্কেটে ভালো ফল বিক্রি করছে, মার্কেটে ভালো ফল বিক্রি করছে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে এই ক্লুটা দিয়ে আসলে আমাদের নাও বুঝাচ্ছে, এই ক্লুটা দিয়ে আমাদের কি বুঝাচ্ছে বলো? নাও বুঝাচ্ছে। দে আর সেলিং, দে আর সেলিং রিয়েলি গুড ফ্রুট দেয়ার। তারা মার্কেটে এখন কি বলো ভালো ফল বিক্রি করছে। এখন করে বললে ভাই মার্কেটে ভালো ফল বিক্রি করে, এটা যদি বলো হ্যাঁ এটা হইতে পারে, কিন্তু ব্যাপারটা হলো এখানে এই যে কন্ডিশনটা আমার ধরতে হবে, কন্ডিশনটা না ধরতে পারলে এখানে কিন্তু ভাই হবে না। তাহলে দেখো এখানে আমাদের সঠিক উত্তরটা কি বলো? সঠিক উত্তরটা হলো দে আর সেলিং, দে আর সেলিং রিয়েলি গুড ফ্রুট দেয়ার, দে আর সেলিং রিয়েলি গুড ফ্রুট দেয়ার। কেন হইলো বলো? এখানে আমি মার্কেটে গিয়ে বলছে কি তুমি হচ্ছে ফল চাইলে মার্কেটে যাও, তারা ভালো ফল বিক্রি করছে। দেখো এই যে ভালো ফল বিক্রি করছে, তোমার বাংলা সেন্সটা একটু ধরো, যদি হচ্ছে ইংলিশ গ্রামারটা না বুঝে থাকো তাহলে কিন্তু বাংলা সেন্সটুকু ধরলে অ্যান্সারটা করা যায়। তাছাড়াও এখানে তুমি যদি হচ্ছে গিয়ে বলো যে সেল মার্কেটে ভালো ফল বিক্রি করছে, এটার মান দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কখন ব্যবহার করি? ইনডিফিনিট ব্যবহার করি আমরা কখন বলো তো? সত্য, ঠিক আছে, অভ্যাস, আর হচ্ছে কখন বলো তো? অনুজ্ঞা।
সত্য, অভ্যাস, অনুজ্ঞা। এখন বলো ভাই, এই তিনটার মধ্যে কোনটার মধ্যে তুমি এই বাক্যটারে ফালাবা? কোনটার মধ্যে এই বাক্যটাকে ফালানোর সুযোগ আছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু চাইলেই আসলে দেয়া যায় না। প্রেজেন্ট ইনডিফিনিট দিতে হইলে তোমার ওইখানে অবশ্যই এই তিনটার মধ্যে বাক্যটা পড়তে হবে। তো বাক্যটা এটা কি, দেখো যে টেন্সের প্রশ্ন, আমরা মনে করি টেন্সের প্রশ্ন সোজা। এইটাই হলো ফ্যাক্ট, যে আমরা আসলে পড়াশোনা যখন করব, পড়াশোনাটা বুঝে বুঝে করব, তাহলে কিন্তু আমাদের পড়াশোনাটা টাফারও হবে না অ্যান্ড ডিফিকাল্টও হবে না। এই জন্যই কিন্তু দেখো আমরা আইকন ক্লাস তোমাদের অনলাইনে কত কত ফ্রি ক্লাস দিয়ে রাখছি। সপ্তাহে প্রত্যেক দিনই তোমাদের জন্য ফ্রি ক্লাস থাকছে, এবং অফলাইনে আইকন ক্লাস তোমাদের জন্য ফ্রি যাচাই ক্লাস রেখেছে। তো তোমরা চাইলে আইকন ক্লাসকে জাজ করে আইকন ক্লাসে অনলাইনে কিংবা অফলাইনে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। দ্যাট দ্যাট ক্যান গিভ ইউ আ বেটার আউটপুট। ঠিক আছে, ওকে। তাহলে চলো পরের প্রশ্নটা আমরা দেখি এবার। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা, হোয়াট টাইপ অফ ভার্স ডিড মাইকেল মধুসূদন দত্ত ইন্ট্রোডিউস ইন বেঙ্গলি? বাংলায় মাইকেল মধুসূদন দত্ত, তাহলে দেখো মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত বাংলায় কোন ধরনের হচ্ছে ভার্স, ভার্স মানে দেখো ছন্দ, ঠিক আছে, কোন ধরনের ছন্দ মাইকেল মধুসূদন দত্ত কোন ধরনের ছন্দ বাংলায় পরিচয় করিয়েছে? কোন ধরনের ছন্দের পরিচয় ঘটিয়েছে বাংলায়? বলতো কে কি ছন্দের পরিচয় ঘটিয়েছে? একটা কথা বলে রাখি, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কিন্তু উনি। দেখো, সাহিত্যের বিদ্রোহী কবি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা নজরুল হচ্ছে, হ্যাঁ, বাংলাদেশের বিদ্রোহী কবি, নজরুল বাংলাদেশের বিদ্রোহী কবি, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি। কেন বাংলা সাহিত্যের বিদ্রোহী? দেখো, এই যে বাংলা সাহিত্যের আগের ছন্দ ছিল, বাংলা সাহিত্যের আগের ছন্দ ছিল পয়ার ত্রিপদী। সেই পয়ার ত্রিপদী ছন্দকে ভেঙে মাইকেল মধুসূদন দত্ত একটা নতুন ছন্দের আবির্ভাব ঘটাইছেন। তাহলে এই যে দেখো, পুরাণকে ভেঙে যখন নতুনকে গ্রহণ করা হয়, সেটাকেই বলা হয় কি? বিদ্রোহ। তাহলে এই যে বাংলা সাহিত্যে বিদ্রোহ ঘটিয়েছে মাইকেল মধুসূদন দত্ত, এই কারণে তাকে বলা হয় সাহিত্যের বিদ্রোহী কবি। আর কাজী নজরুল ইসলামকে বলা হয় বাংলাদেশের বিদ্রোহী কবি বা বাংলার বিদ্রোহী কবি। তিনি কিন্তু সাহিত্যের বিদ্রোহী কবি না। হ্যাঁ, এখন দেখো, মাইকেল মধুসূদন দত্ত 1860 সালে একটা ছন্দ প্রবর্তন করলেন, একটা কাব্যগ্রন্থ প্রবর্তন করলেন। কাব্যগ্রন্থটার নাম কি? তিলোত্তমা সম্ভব, ঠিক আছে, তিলোত্তমা সম্ভব কাব্য। দেখো, তো মাইকেল মধুসূদন দত্ত 1860 সালে একটা কাব্যগ্রন্থ লিখলেন, কাব্যগ্রন্থটার নাম দিলেন তিলোত্তমা সম্ভব কাব্য। এই তিলোত্তমা সম্ভব কাব্যের ছন্দ, এই তিলোত্তমা সম্ভব কাব্যের ছন্দ ছিল অমিত্রাক্ষর ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ। এইবার দেখো, এই অমিত্রাক্ষর ছন্দ, এই অমিত্রাক্ষর ছন্দটাই হলো কি? সনেট ছন্দ। এই অমিত্রাক্ষর ছন্দটাই হলো কি বলো? সনেট ছন্দ। মানে যার অক্ষরের মধ্যে কোনো মিত্রতা নাই বা মিল নাই, যার অক্ষরের মধ্যে কোনো মিত্রতা নাই বা মিল নাই, তাকে বলা হয় কি? অমিত্রাক্ষর ছন্দ বা সনেট ছন্দ। এই সনেট ছন্দকে ইংরেজিতে কি বলা হয় বলো? বলো তো, উত্তর করো তো, এই সনেট ছন্দকে ইংলিশে কি বলা হয়? এই সনেট ছন্দকে ইংলিশে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। সনেট ছন্দকে ইংলিশে বলা হয় কি বলো? ব্ল্যাঙ্ক ভার্স। আর এই ব্যালেডস মানে হলো গীতিকা, ঠিক আছে, ব্যালেডস মানে হলো গীতিকা। বাংলার গীতিকা বা গীতিকাব্যের জনক বলা হয় বা ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে, ঠিক আছে। আর ইংরেজি সাহিত্যের ব্যালেডস এর জনক যদি হয়, সেটা হচ্ছে কি? স্যামুয়েল টেইলর কলারিজ এন্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারা 1798 সালে ইংরেজি সাহিত্যের প্রথম ব্যালেড রচনা করেন এবং তার নাম দেন লিরিক্যাল ব্যালেডস, ঠিক আছে। তাহলে এখানে ফ্যাক্ট হলো,
তা আমরা ব্যালেটস বুঝলাম এবং ব্ল্যাঙ্ক ভার্স বুঝলাম, ব্ল্যাঙ্ক ভার্স বাংলা সাহিত্যে কবে আসছে সেটা বুঝলাম এবং কার মাধ্যমে আসছে সেটাও আমরা বুঝলাম। সো বাংলা ইংলিশ মিক্স করে ফেললাম আর কি। আশা করছি আমরা এটার উত্তরটা পেরেছি। হোয়াট টাইপ অফ ভার্স ডিড মধুসূদন দত্ত ইন্ট্রোডিউস? কোন ধরনের ভার্স? ব্ল্যাঙ্ক ভার্স। তাহলে দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু টেক্সচুয়াল প্রশ্ন। কেউ বলতে পারবা আমাদের বাংলা আমাদের ইংলিশ যেই বইটা আছে, ইংলিশ বইতে কোন কবিতাটা ব্ল্যাঙ্ক ভার্সে আছে বলতো? এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা এসেছিল, ঠিক আছে? বলতো বাংলা হচ্ছে বাংলা না ইংরেজি বইয়ের কোন কবিতাটা ব্ল্যাঙ্ক ভার্সে আছে? দেখি তোমরা পড়ছো কিনা, বই পড়ছো কিনা। ইংরেজি বইয়ের কোন কবিতাটা ব্ল্যাঙ্ক ভার্সে আছে? ইংরেজি বইয়ের ইংলিশ ফর টুডে বইয়ের কোন কবিতাটা ব্ল্যাঙ্ক ভার্সে আছে? দেখি কে পারো, পারবা? কোন কবিতাটা ব্ল্যাঙ্ক ভার্সে আছে বলো তো? এটা এসেছিল কিন্তু কয়েকবার পরীক্ষায় এসেছে। একটা মাত্র কবিতা আছে যে কবিতাটা ব্ল্যাঙ্ক ভার্সে আছে বা সনেট হিসাবে আছে। আমাদের কোন কবিতাটা সনেট হিসাবে আছে বইয়ের, টেক্সট বইয়ের? এই তো দেখো, পড়াশোনায় গ্যাপ দিলে বা পড়াশোনায় ফাঁকিবাজি করলে কিন্তু হচ্ছে বাস খাইতে হবে। তাহলে দেখো আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ব্ল্যাঙ্ক ভার্সে আছে আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস। বেঙ্গলস ফেস কার বলতো? মাইকেল মধুসূদন দত্তের আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই, পৃথিবীর মুখ আমি খুঁজিতে যাই না আর। দেখো এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, সরি, জীবনানন্দ দাশের বাংলার মুখ কবিতা। যেই বাংলার মুখ কবিতা এখানে হচ্ছে রূপসী বাংলা তার কাব্যগ্রন্থ, এবং এই জীবনানন্দ দাশের হচ্ছে বাংলার মুখ বা রূপসী বাংলা কাব্যগ্রন্থ তার একমাত্র সনেট গ্রন্থ। তাহলে সেইটার কবিতাটাই আমাদের ইংলিশে ট্রান্সলেট করে দেয়া আছে। হ্যাঁ, তো এটা আমরা একটু দেখে নিব। আশা করছি বুঝছো, বুঝছো তোমরা? তাহলে চলো সামনের প্রশ্নে আগাই যাই। সনেটের কাহিনী আমরা জানলাম, ঠিক আছে, এবং সনেট বা ইংলিশ বইতে সনেট হিসেবে আছে কোনটা সেটা আমরা জানলাম। এবার পরবর্তী প্রশ্নে আমরা যাই, চলো। ওকে, পরের প্রশ্নটা দেখি। Which word from the following can be used as a main verb and a modal verb? চমৎকার একটা প্রশ্ন। নিচের কোন শব্দটা মেইন ভার্ব এবং মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে? নিচের কোন শব্দটা মেইন ভার্ব এবং মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে? চমৎকার একটা প্রশ্ন, বলো তো কি হবে এটা? নিচের কোন শব্দটা মেইন ভার্ব এবং মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে? ঠিক আছে, দেখি তাহলে কারা অ্যান্সারটা করতে পারো। এটা একটা দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এটাও কিন্তু আমাদের বিগত প্রশ্ন একটা। উত্তর দেখার চেষ্টা করতেছি আমি। কেউ কি অ্যান্সার দিয়েছো? আচ্ছা দেখো, এখানে হচ্ছে অক্সিলারি। দেখো যে সকল অক্সিলারি মেইন ভার্ব এবং মডাল ভার্বের দুটোর কাজই করতে পারে, দেখো তাহলে হচ্ছে মেইন ভার্ব মডেল। দেখো মেইন ভার্ব প্লাস মডেল, সরি, মেইন ভার্ব প্লাস মডেল। মেইন ভার্ব প্লাস মডেলের কাজ কে কে করতে পারে? দেখো মেইন ভার্ব প্লাস মডেলের কাজ করতে পারে ডু, ঠিক আছে। এখন দেখো মেইন ভার্ব প্লাস অক্সিলারি, মেইন ভার্ব প্লাস অক্সিলারি, মেইন ভার্ব প্লাস অক্সিলারির কাজ কে করতে পারে বলতো? বি, হ্যাভ। মেইন ভার্ব প্লাস অক্সিলারি কাজ করতে পারে বি, হ্যাভ। এবার দেখো কেবল অক্সিলারি, কেবল অক্সিলারির কাজ করতে পারে
কেবল অক্সিলারির কাজ করতে পারে কি মডাল অক্সিলারি গুলা, ঠিক আছে, মডাল গুলা কেবল অক্সিলারির কাজ করে, এরা কখনোই মেইন ভার্বের কাজ করতে পারে না। যেমন দেখো ক্যান, মে, মাস্ট, ঠিক আছে, শ্যাল, এই টাইপের যারা আছে। দেখো তারপর সেমি মডেল, এই সেমি মডেল থেকে অ্যাডমিশন টেস্টে অনেক সময় প্রশ্ন আসে। দেখো আমি কিন্তু সবগুলা লিখতেছি না, ভাইবো না তাই পারি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের জায়গা সংকুলান, এই কারণে আসলে আমি কম কম লিখতেছি। সেমি মডেল কারা? সেমি মডেল হলো দেখো ডেয়ার, নিড, ঠিক আছে, ডেয়ার, নিড, বি টু, ঠিক আছে, বি গোয়িং টু, অট টু, তারপর হচ্ছে এই টাইপের যারা আছে এরা আসলে সেমি মডেলের কাজ করে। তাহলে এখানে আমার প্রশ্নে জানতে চেয়েছে কি মেইন ভার্ব এবং ডু ভার্ব। দেখো এই টাইপের প্রশ্নগুলাও কিন্তু আমাদের যে বর্তমান বই আছে সেই বইতে এই প্রশ্নগুলাও দেয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের আইকন প্লাসের যে বইগুলো আছে এই বইগুলা কিন্তু তোমার প্র্যাকটিসের জন্য পারফেক্ট একটা বই, যে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে আইকন প্লাসের বইগুলা পড়লে তুমি কোনো না কোনো ভাবে উত্তর করে আসতে পারবা ইনশাল্লাহ। তাহলে দেখো এখানে ওয়ার্ক কেবল মেইন ভার্বের কাজ করে, তারপর দেখো গো কেবল মেইন ভার্বের কাজ করে, ক্যান কেবল মডেলের কাজ করে, কেবল মডেল, এটা হ্যাঁ কেবল মডেল, ডু হইল মেইন ভার্ব প্লাস মডেল, ঠিক আছে, ডু হলো মেইন ভার্ব প্লাস মডেল। দেখো ক্যান কিন্তু আসলে মেইন ভার্বের কাজ করে না, তো এটাকে উত্তর নিলে হবে না। আর বুঝতে হবে যে ক্যান কি করে না বলো, ক্যান হচ্ছে মেইন ভার্বের কাজ করে না। তো ক্যানকে আসলে তুমি চাইলে মেইন ভার্ব বানাইতে পারবা না। ডুকে মেইন ভার্ব বানানো যায়, ডুকে মডেল বানানো যায়। কেমনে ডুকে মডেল বানানো? এখন বলবো আল্লাহ ভাই ডু মডেল হয় কেমনে? ভাই ডু ভার্বের পরে তুমি মেইন ভার্ব আসলে কোন ফর্মে বসাও? ডু ভার্বের পরে মেইন ভার্ব আসলে তো সেটা তুমি বেস ফর্মে বসাও না, ঠিক আছে। ডু ভার্বের পরে মেইন ভার্ব আসলে কিন্তু সেটাকে কি বেস ফর্মে বসাই, তাহলে ডু আসলে এরকম একটা মডেল রূপে কাজ করে, বুঝতে পারছো? ওকে, আশা করছি আমরা এই প্রশ্নটা উত্তর বুঝেছি, উত্তর জেনেছি যে কিভাবে উত্তর হইল, ঠিক আছে। ক্যান সাধারণত শুধু অক্সিলারির কাজ করে, মডেলের কাজ মানে মেইন ভার্বের কাজ করে না, ক্যান কে বললে হবে না। যেটার দুইটা ফাংশনই আছে, ওয়ার্ক কখনো অক্সিলারি হয় না, গো কখনো অক্সিলারি হয় না। হ্যাঁ অক্সিলারি হয় ডু, আবার মেইন ভার্ব হয় কি ডু, এই কারণে অ্যান্সার হলো কি ডু। এবার আসো দেখো 9 নম্বর প্রশ্ন, হোয়াট উড বি দ্য কারেক্ট লাইন? বলো এটা কারেক্ট লাইন কোনটা? এটা একটা প্রবাদ, হ্যাঁ এটা একটা প্রবাদ, ঠিক আছে। তাহলে দেখো বইয়ের মধ্যে তার প্রেমিকের সবই আছে, বইয়ের মধ্যে তার প্রেমিকের জন্য সবই আছে, অর্থাৎ যারা বইকে ভালোবাসে বইয়ের মধ্যে তার সবকিছুই রেখেছে। দেখো তুমি একটা বই তোমাকে কাঁদাবে, একটা বই তোমাকে হাসাবে, আবার একটা বই তোমাকে হচ্ছে মন ভারী করে দিবে, একটা বই তোমাকে নলেজেবল করে দিবে। তাহলে দেখো বইয়ের থেকে ভালো প্রেমিকা, বইয়ের থেকে বড় প্রেমিকা আর কি থাকতে পারে বলো? এটা কিন্তু একটা লাইন, একটা সুন্দর লাইন, ঠিক আছে, যে কি বলছে বুকস হোল্ড দ্য থিংস ফর দেয়ার লাভার্স, না মানে কি বইয়ের মধ্যে তার প্রেমিকের সবই আছে, ঠিক আছে, প্রেমিকের জন্য সবই আছে। এখন ফ্যাক্ট হইলো দেখো আমি একটা জিনিস অলওয়েজ বিলিভ করি যে বই এবং বউ দুইটা ভালোভাবে পিক করতে পারে তার জীবন আসলে সুন্দর হয়ে যায়। তাহলে দেখো দুইটাই তাহলে এই যে এই প্রবাদটা হলো সঠিক প্রবাদটা কোনটা বলো তো? সঠিক প্রবাদটা এটা কিন্তু দেখো এইটা দিলাম কেন, এই প্রশ্নটা হলো কি প্রবাদটা যেহেতু আমাদের একটু অপরিচিত প্রবাদটাকে বা প্রবাদ বাক্যটাকে একটু উল্টা পাল্টা করে দিছে। তা আসলে মূল প্রবাদটা কি বলো? বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বুক হোল্ড বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। ওকে, বই তার প্রেমীদের জন্য সবকিছুই নিজের মধ্যে রেখেছে। 9 নাম্বার বুঝে গেলাম আশা করছি। এবার চলো আমরা পরের প্রশ্নটা দেখি। বিফোর ইউ বাই আ ল্যাপটপ ইউ শুড কম্পেয়ার প্রাইস, হোয়াট টাইপ অফ ক্লজ ইজ দ্য আন্ডারলাইন্ড পার্ট?
এখানে দেখো এইটা কোন ধরনের ক্লজ এটা জানতে চেয়েছে, এই অংশটা কোন ধরনের ক্লজ সেটা জানতে চেয়েছে। বলতো কোন ধরনের ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, ভার্ব ক্লজ। দেখো ক্লজ চেনার জন্য আমরা 5 মিনিট টাইম দিলেই দেখবা তোমরা ক্লজে একদম আলেম হয়ে গেছো, ঠিক আছে? আমাদের সাথে যদি তুমি 5 মিনিটের ক্লজের ক্লাস করো, দেখবা ওই 5 মিনিটের ক্লাসে তুমি আর ক্লজ কখনো ভুল করবা না, যে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্ব ক্লজ, কোনটা নাউন ক্লজ, ঠিক আছে? তাহলে আজকে এখানে জাস্ট আমি একটু শর্টকাট টেকনিক শিখাই। এখানে উত্তর করো তো। শর্টকাট টেকনিক শেখানোর আগে, বিফোর ইউ বাই আ ল্যাপটপ ইউ শুড কম্পেয়ার প্রাইস। এটা কোন ধরনের ক্লজ? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব নাকি হচ্ছে নাউন ক্লজ? ভার্ব ক্লজ বলতে কোনো ক্লজই নেই, তো এটা বাদ। অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এর তিনটার মধ্যে কোনটা? দেখো তোমাদের এখানে একটা টেকনিক শিখাই। বাক্যের শুরুতে, আমার টেকনিক মানে চিকন সিস্টেম, বাক্যের শুরুতে ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে, বাক্যের শুরুতে ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে, বাক্যের শুরুতে ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে, কি বলো? বাক্যের শুরুতে যদি ডিপেন্ডেন্ট ক্লজ, এখন যারা ডিপেন্ডেন্ট ক্লজ চিনো না তাদের জন্য ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? কনজাংশন, সাবজেক্ট, ভার্ব। কনজাংশন, সাবজেক্ট, ভার্ব। আচ্ছা এই যে দেখো, বিফোর হইলো এখানে একটা কনজাংশন, ইউ হইলো সাবজেক্ট, বা হইলো কি? ভার্ব। তাহলে হ্যাঁ, এটা অনেকে অ্যান্সার করে ফেলছে অ্যাডভার্ব ক্লজ। এবার দেখো টেকনিকটা কি। বাক্যের শুরুতে ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে, দেখো কমা না থাকলে, কমা না থাকলে, কমা না থাকলে মনে রাখবা নাউন ক্লজ। বাক্যের শুরুতে যদি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তারপরে কমা না থাকলে নাউন ক্লজ। 2, এক কমা, যদি একটা কমা থাকে অ্যাডভার্ব ক্লজ, একটা কমা থাকলে অ্যাডভার্ব ক্লজ। 3, 2 কমা থাকলে, 2 কমা, দেখো 2 কমা অ্যাডজেক্টিভ ক্লজ, 2 কমা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই যে দেখো, এই টেকনিকটা মাথায় রাখলে তুমি কমা দেখলেই ক্লজ চিনে ফেলতে পারবা, কমা দেখলেই ক্লজ চিনে ফেলতে পারবা। তাহলে দেখবা তুমি হচ্ছে কমা যখনই দেখবা বাক্যে কমা আছে কি নাই এটা খোঁজার চেষ্টা করবা, তখনই ডেফিনেটলি তুমি সঠিক উত্তর দিতে পারবা। এই যে দেখো একটা কমা আছে, তাহলে আমরা কি বলছি বলতো? এক কমা থাকলে কোন ক্লজ হয়? ডেফিনেটলি তোমরা অনেকে উত্তর করে ফেলেছো যে এক কমা থাকলে হয় কি বলো? অ্যাডভার্ব ক্লজ। যেমন দেখো আমরা যদি এখন এই প্রশ্নটা বলি, দ্যাট আওয়ার স্টুডেন্টস আর জিনিয়াস, that our students are genius, that our students are genius is known। এই যে দেখো বাক্যের শুরুতে একটা ডিপেন্ডেন্ট ক্লজ দিয়েছি, that our students are genius is known। আমাদের ছাত্ররা যে মেধাবী তা সবাই জানে। এই যে দেখো এখানে বাক্যের শুরুতে ডিপেন্ডেন্ট ক্লজ দিছি, কিন্তু বলতো কোনো কমা আছে? এই যে বাক্যের শুরুতে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বসাইলাম, বলো এখানে কি কোনো কমা আছে? তাহলে বলো তো কমা না থাকলে আমরা কোন ক্লজ দিব? কমা নাম থাকলে কোন কমা না থাকলে কোন ক্লজ দিব বলো? কমা না থাকলে ডেফিনেটলি সেটা হয় কি? একটা নাউন ক্লজ। তাহলে এটা হইলো কি বলো? একটা নাউন ক্লজ। তাহলে নাই কমা নাউন ক্লজ, এক কমা অ্যাডভার্ব ক্লজ, 2 কমা অ্যাডজেক্টিভ ক্লজ। 2 কমা অ্যাডজেক্টিভ ক্লজ কেমনে? যেমন দেখো, শুভ হু টিচেস ইংলিশ, শুভ হু টিচেস ইংলিশ ইজ মাই ব্রাদার। তাহলে দেখো, শুভ হু টিচেস ইংলিশ ইজ মাই ব্রাদার। এই যে দেখো এখানে কমা দিছি কয়টা? তাহলে 2 কমা দেখলেই চোখ বুঝে, 2 কমা দেখলেই সেটা কি হবে বলো? 2 কমা দেখলেই সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করছি তোমরা এই কমা দেখে আর ক্লজ চেনার টেকনিকটা কেউ ভুলবা না, ঠিক আছে? টেকনিকটা ইজিয়ার ছিল না বলো আমাদের জন্য? এরকম আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে যেমন বেসিক শেখাবো, অবশ্যই আমরা রেগুলার ক্লাসগুলোতে তোমাদের বেসিক নিয়েও আলোচনা করব, এবং এরকম প্রতিটা প্রশ্ন পুঙ্খানুপুঙ্খভাবে
ব্যাখ্যা করে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো। রাইট? তাহলে চলো পরের প্রশ্নে যাই। প্রশ্ন নাম্বার 11-তে আমরা আসি। ওকে, পরেরটা। দেখো মিস করবা কেন, 26 ব্যাচ অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়ে যাও। তাহলে এবার আসো, দ্য ম্যান ওয়াজ অ্যাকাস্টম ড্যাশ স্মোকিং। তাহলে দেখো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের এক্সাম্পল। বলতো অ্যাকাস্টমড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে কি বসে? বলো, অ্যাকাস্টমড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে কি বসে? বলো, দ্য ম্যান ওয়াজ অ্যাকাস্টমড উইথ, অ্যাকাস্টমড টু, অ্যাকাস্টমড টুয়ার্ডস, অ্যাকাস্টমড উইদিন, কোনটা বসবে বলো? অ্যাকাস্টমের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস হিসেবে বসে কোনটা বলো? অ্যাকাস্টমের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে বসে কোনটা? উইথ, টু, টুয়ার্ডস, উইদিন, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে বসে অ্যাকাস্টমের সাথে? উত্তর করো। তাহলে দেখো, অ্যাকাস্টমড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে বসে টু। মনে রাখবা, অ্যাকাস্টমড টু, অ্যাকাস্টমেড টু, এটার মানে হলো অভ্যস্ত। ঠিক আছে, এটার মানে হলো কি? অভ্যস্ত। তাহলে দ্য ম্যান ওয়াজ অ্যাকাস্টম টু স্মোকিং, লোকটা বিড়ি খাইতো। এখন ফ্যাক্টরটা হইলো, একটা নিয়ম মনে রাখবা, অ্যাকাস্টমড টু, অ্যাকাস্টমড টু, এটার পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। হ্যাঁ, অ্যাকাস্টম টু, এই যে দেখো এটার সাথে আইএনজি আছে, অ্যাকাস্টমড এর পর ভার্বের সাথে আইএনজি হয়। এখন দেখো অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত, এই অভ্যস্ত মানে কি বলতো? এই অভ্যস্ত মানে হলো ইউজ টু। তাহলে অ্যাকাস্টম টু আর ইউজ টু কি? সিনোনিম। অ্যাকাস্টম টু আর ইউজ টু কি? সিনোনিম। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, অ্যাকাস্টম টু এর পরে বসে ভার্বের সাথে আইএনজি, কিন্তু ইউজ টু এর পরে বসে ভার্বের বেস ফর্ম। অ্যাকাস্টম টু আর ইউজ টু দুইটাই কি? সিমিলার, অর্থ সেম, কিন্তু ফ্যাক্ট হইলো অ্যাকাস্টম টু এর পরে বসে ভার্বের সাথে আইএনজি, কিন্তু ইউজ টু এর পরে বসে ভার্বের বেস ফর্ম। গট দ্যাট? হ্যাঁ, এখন বলবো ভাই ইউজ টু এর পরে আইএনজি বসে, সেটা কি? যদি ইউজ টুর পূর্বে ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে এবং বি ভার্ব বা বিকাম ভার্ব বা গেট ভার্ব থাকে, সেক্ষেত্রে ইউজ টুর পর ভার্বের সাথে আইএনজি হয়। তবে ওটা আমরা ক্লাসে পড়বো, বিস্তারিতভাবে পড়বো। আপাতত এই প্রশ্নটা সলভ করতে হইলে এটা জানাটাই বেটার। ওকে, চলো তারপরের প্রশ্নটায় আসি। প্রশ্ন নাম্বার 12, which of the following is a plural? নিচের কোনটা প্লুরাল? বলো তো বাচ্চারা, কোনটা প্লুরাল? প্লুরাল কোনটা? স্যার, ডেটাম, স্টিমুলি, স্পেকট্রাম। বলতো কোনটা প্লুরাল? স্যার, ডেটাম, স্টিমুলি, স্পেকট্রাম, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? বলো তো বাচ্চারা, মানে প্লুরাল কোনটা? এটাও আমাদের একটা বিগত প্রশ্ন, এটাও একটা বিগত প্রশ্ন। which of the following is plural? কোনটা প্লুরাল? উত্তর করি। তাহলে দেখো, সিঙ্গুলার আর কি? প্লুরাল, সিঙ্গুলার, প্লুরাল। দেখো সিঙ্গুলারের শেষে আম, অন, আস, ইস, ইক্স থাকবে। হ্যাঁ, আম, অন এগুলা ল্যাটিন। হ্যাঁ, যে সকল নাউন ইংলিশে ল্যাটিন থেকে আসছে তাদের শেষে কি থাকবে বলো? আম, অন, আস, ইস, ইক্স। আর এই আম বা অনের পরিবর্তে প্লুরালে হবে আ, আসের পরিবর্তে প্লুরালে থাকবে আই, ইসের পরিবর্তে প্লুরাল থাকবে ইয়েস, ইক্সের পরিবর্তে প্লুরালে থাকবে আই, সি, ইয়েস। যেমন দেখো ডেটাম, আম আছে, দেখো ডেটামের শেষে আম আছে, সিঙ্গুলার। স্পেকট্রাম, দেখো শেষে কি? আম আছে, তাহলে এটাও কি?
সিঙ্গুলার। স্যার দেখে আমরা মনেই হচ্ছে কি সিঙ্গুলার। বা দেখো ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন এই যে অন আছে সিঙ্গুলার, ঠিক আছে। বা দেখো আমরা যদি বলি এরকম ইন্ডেক্স, ঠিক আছে, ইএক্স আছে, বা দেখো আইএক্স বা ইএক্স থাকলে হয় আর কি, তাইলে ইন্ডেক্স সিঙ্গুলার, ঠিক আছে। বা দেখো বেসিস, BASIS, এই যে আইএস আছে সিঙ্গুলার। তাহলে দেখো প্লুরাল হবে কি, শেষে যদি এ থাকে, আই থাকে, ইএস থাকে, আইসিএস থাকে, তাহলে বলো তো কোনটার শেষে আছে, তাহলে প্লুরাল হবে কোনটা বলো তো, সঠিক উত্তর করো তো। আমরা কোনটাকে প্লুরাল নিব, কোনটাকে প্লুরাল নিব বলো তো। এখানে প্লুরাল হবে কি স্টিমুলি, স্টিমুলি, রাইট। স্টিমুলি হলো প্লুরাল, কারণ এর শেষে কি আছে, আই আছে। স্টিমুলি শেষে আই আছে, তাই স্টিমুলি হলো প্লুরাল শব্দ। গট দ্যাট? আশা করেছি বুঝেছো। তাহলে এরকম দেখো, আমরা যদি ছোট ছোট আকারে এগুলা যদি একটু একটু বুঝে পড়ি, তাহলে দেখো এইটুকু জিনিস মাথায় রাখলে তোমার কিন্তু এটা সারাদিন মুখস্থ করা লাগবে না, ঠিক আছে। সারাদিন ধরে 500 মানে 100 200 শব্দ মুখস্থ করা লাগবে না। শুধু কি মনে রাখবা, ল্যাটিন শব্দগুলা শেষে আম, অন, আস, ইস, ইক্স, কি বলো, আম, আম, অন, আস, ইস, ইক্স, এই পাঁচটা থাকলে তারা কি হয়, সিঙ্গুলার হয়। আর শেষে যদি আ, ই, এস, আইসিএস এরা যদি থাকে, তাহলে এরা কি হয় বলো, প্লুরাল হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এগুলা যদি একটু মাথায় রাখো, তাহলে কিন্তু এই নাম্বারগুলা, ল্যাটিন নাম্বারগুলা থেকে ম্যানেজরিয়ালি প্রশ্ন আসবে। রাজশাহী ইউনিভার্সিটি বা বিউপিতে বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা গুচ্ছ এগুলা পরীক্ষা দিলে দেখবে এখান থেকে ডেফিনেটলি একটা প্রশ্ন আসছে। আর এইটুকু জিনিস পড়লেই তোমার আর আসলে নাম্বার থেকে পড়তে হবে না, মানে ল্যাটিন নাম্বার থেকে আর পড়ে মুখস্থ করতে হবে না কিছু, দেখবা তুমি পেরে গেছো, পরীক্ষা হল থেকে প্রশ্ন কমন পেয়ে গেছো। এইটা হইলো আসলে আমাদের ভালো করার স্ট্র্যাটেজিস। আসো, which sentence uses a countable noun? তাহলে বলো কোন বাক্যে কাউন্টেবল নাউন ব্যবহার করা হয়েছে, কোন বাক্যে কাউন্টেবল নাউন ব্যবহার করা হয়েছে, একটু উত্তর করো তো তোমরা। কোন বাক্যে কাউন্টেবল নাউন ব্যবহার করা হয়েছে, কোন বাক্যে কাউন্টেবল নাউন ব্যবহার করা হয়েছে, একটু দেখে উত্তর করো। কোন বাক্যে কাউন্টেবল নাউন ব্যবহার করা হয়েছে? কোন বাক্যে কাউন্টেবল নাউন ব্যবহার করা হয়েছে? আচ্ছা দেখো, স্টিমুলি হলো প্রণোদনা বা উদ্দীপনা দেয়া, মানে হচ্ছে সারা উজ্জীবিত করা কাউকে, ঠিক আছে। প্রণোদনা দেয়া বেসিক্যালি, বা উদ্দীপন দেয়া মানে কাউকে ইন্সপায়ার করা, ঠিক আছে, কোনো কিছু করার জন্য। ধরো যে হচ্ছে গিয়া তুমি এখন পড়তে বসতেছো না, তো তোমাকে আসলে পড়তে বসার জন্য আমরা বললাম কি, ধরো তোমার বাবা মা বললো এই পড়তে বস, তোর জন্য রাতে হচ্ছে তোর পছন্দের বিরিয়ানি রান্না করব বা হাঁসের মাংস রান্না করবো। আমার তো হাঁসের মাংস রান্না করার কথা বলে আমাকে দিয়ে যে কোনো কিছু করায় নিতে পারবে। তাহলে এই যে দেখো, এই যে আমাকে আমাকে পড়তে বসার জন্য বললো কি হাঁসের মাংস রান্না করবো, ভালো করে পড়, এইটা এই যে হাঁসের মাংস রান্না করাটা হচ্ছে স্টিমুলি, তোমাকে কোনো কিছুর জন্য উত্তেজিত করছে বা উদ্দীপনা দিচ্ছে, ঠিক আছে। বা ধরো সুরসুরি দিচ্ছে, এটাও তুমি বলতে পারো। তাহলে দেখো কাউন্টেবল নাউন, দেখো অ্যাডভাইস, অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, ওয়াটার আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন এটাও কি আনকাউন্টেবল নাউন। এখন দেখো একটা ইন্টারেস্টিং জিনিস বলি, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন আর কাউন্টেবল এর মধ্যে পার্থক্য কি বলতো। এখানে আনকাউন্টেবলের আগে নাম্বার বসে না, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, আনকাউন্টেবল নাউনের হচ্ছে সবসময় একা বসে, ঠিক আছে। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায় না। তাহলে দেখো এই যে গ্রেট, অ্যাডভাইস, অ্যাডভাইসের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় নাই, কোনো নাম্বার ব্যবহার করা নেই, কোনো এস বাই এস ব্যবহার করা হয় নাই। তারপর দেখো ওয়াটার, এই যে দেখো ওয়াটার সিঙ্গেল, একটা জিনিস মনে রাখবা, আনকাউন্টেবল নাউন হলো সিঙ্গেল, ঠিক আছে, আর কাউন্টেবল নাউন হলো মিঙ্গেল। মিঙ্গেল মানে কি বলতো, জোড়া। কাউন্টেবল নাউন হলো মিঙ্গেল, মিঙ্গেল মানে কি জোড়া।
দেখবা যে হচ্ছে যারা জোড়া তারা সব মানে যারা বিবাহিত তারা সব সময় দেখবা যে জোড়ায় জোড়ায় কোথাও ঘুরতে গেলে জোড়ায় জোড়ায় যায়, দাওয়াত খেতে গেলে জোড়ায় জোড়ায় যায়, যে কোনো জায়গায় কি জোড়ায় জোড়ায় যায়। তাহলে কাউন্টেবল নাউন গুলো হলো এরকম মিঙ্গেল মানে জোড়া, এদেরকে জোর বানায় বানায় বাক্যে ব্যবহার করতে হয়। এখন কিভাবে জোর বানাইতে হয়? আর্টিকেল বসিয়ে জোড়া বানাইতে হয়, অথবা নাম্বার বসিয়ে জোড়া বানাইতে হয়, অথবা ডিটারমিনার বসিয়ে জোড়া বানাইতে হয়, অথবা এস বাই এস যুক্ত করে জোড়া বানাইতে হয়। তাহলে কাউন্টেবল নাউনকে কি জোড়ায় বসাইতে হয়, আর আনকাউন্টেবল নাউনকে সিঙ্গেল বা একা বসাইতে হয়। ঠিক আছে? তাহলে এই যে দেখো ইনফরমেশন সিঙ্গেল, ওয়াটার সিঙ্গেল, অ্যাডভাইস সিঙ্গেল, কিন্তু দেখো এই যে 5 অ্যাপলস এবারে জোড়ায় আছে। এই যে দেখো অ্যাপলের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, আবার অ্যাপলের সাথে কি 5 নাম্বার আছে। তাহলে এই যে দেখো জোড়া বানাই দিছে। তাহলে কাউন্টেবল নাউন হইলেই তারে জোড়া বানাইতে হবে, আর আনকাউন্টেবল হইলে তারে সিঙ্গেল রাখতে হবে। যেমন দেখো মানি, মানি হইছে আনকাউন্টেবল নাউন, সে একাই 100। তাহলে মানির সাথে আমাদের কি কোনো কিছু বসানোর দরকার নাই, আর্টিকেল বসানোর দরকার নাই, নাম্বার বসানোর দরকার নাই, এস বাই এস বসানোর দরকার নাই, ডিটারমিনার বসানোর দরকার নাই, টাকা একাই 100। ঠিক আছে? আচ্ছা, তারপর আসি দেখো, শি প্লান্টস ভেজিটেবল সিডস ড্যাশ এপ্রিল। এপ্রিল কি বলো? মাস। তাহলে বলো মাসের পূর্বে কি বসে? বাচ্চারা মাসের পূর্বে কি বসে? আর তারিখের পূর্বে কি বসে? মাস বা সাল। ঠিক আছে? মাস বা সাল, তারিখ বা বার। মাস বা সালের পূর্বে কি বসে, আর তারিখ বা বারের পূর্বে কি বসে বলো তো? মাস বা সালের পূর্বে কি বসে, তারিখ বা বারের পূর্বে কি বসে? একটু উত্তর করি। মাস বা সালের পূর্বে কি বসে, তারিখ বা বারের পূর্বে কি বসে? তাহলে দেখো এখানে আমরা ইজি, এটা কি বেসিক প্রেপোজিশনের প্রশ্ন। এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য কি দেখো, আমরা প্রেপোজিশন থেকে 3 টাইপের প্রশ্ন করব। আমরা প্রেপোজিশন থেকে 3 টাইপের প্রশ্ন করব। একটা কি বলো? একটা হলো পার্টস অফ স্পিচ হিসেবে, পার্টস অফ স্পিচ। একটা হইলো বেসিক, ঠিক আছে, আর একটা হইলো অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে প্রেপোজিশন থেকে এই 3 টাইপের প্রশ্ন পড়তে হয়। আমরা শুধু প্রেপোজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়া শুরু করি না। আমরা প্রেপোজিশন পড়লে প্রেপোজিশনকে পার্টস অফ স্পিচ হিসেবে পড়বো, প্রেপোজিশনকে বেসিক প্রেপোজিশনের নিয়ম পড়বো, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়বো। তিনটাই আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে দেখো, মাস বা সালের পূর্বে বসে কি বলো? ইন। আর তারিখ বা বারের পূর্বে বসে হলো অন। মাস বা সালের পূর্বে বসে ইন, তারিখ বা বারের পূর্বে বসে কি বলো? অন। তাহলে কি বলবো? শি প্লান্টস ভেজিটেবল সিডস ইন এপ্রিল। ঠিক আছে? শি প্লান্টস ভেজিটেবল সিডস ইন এপ্রিল। সো আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে, আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন। এই লাস্ট কোয়েশ্চেনটা আমরা দেখি, এবং যারা এখন আইকন ক্লাসে ভর্তি হন নাই তারা আইকন ক্লাসে ভর্তি হয়ে যেতে পারো তোমার নিকটস্থ ব্রাঞ্চে বা অনলাইনে। আইকন প্লাস তোমাদেরকে একটা হিউজ অপরচুনিটি দিচ্ছে। আইকন প্লাসে ভর্তি হলে তুমি কলম আর খাতা ছাড়া বাকি সবকিছু আইকন প্লাস তোমার ফ্রি দিবে। বই, প্রশ্ন ব্যাংক, প্র্যাকটিস বুক থেকে শুরু করে এভরিথিং। ওকে, তাহলে দেখো আমি নিজেও আইকন প্লাসের স্টুডেন্ট ছিলাম ওয়ান্স আপন এ টাইম। ঠিক আছে? তারপর দেখো আই উড ব্রট। এই যে দেখো আই উড ব্রট মানে কি বলো? আই হ্যাড ব্রট, আই হ্যাড ব্রট। তাহলে দেখো ইফ যুক্ত অংশে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, ইফ যুক্ত অংশে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে বলো তো অপর অংশে কি দিবা? ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস ভি3 থাকলে দেখো কন্ডিশনাল। আজকে ক্লাসে তোমাদের একটা কথা বলে রাখি, আমরা হচ্ছে ক্লাসে এইটা পড়বো। তোমাদের মধ্যে কি কেউ জানো কন্ডিশনাল শুড দিয়ে করা যায়? শুড কন্ডিশনালের কাজ করে, শুড দিয়ে কন্ডিশনাল বাক্য তৈরি করা যায়। কে বলতে পারবা তাহলে ওটার স্ট্রাকচার কি হয় এবং এটা কোন কন্ডিশনালস হয়? এটা তোমাদের জন্য একটা প্র্যাকটিস ওয়ার্ক। তোমরা যারা মনে করো কন্ডিশনাল ইজি, হ্যাঁ কন্ডিশনাল ইজি, কিন্তু শুড দিয়ে একটা কন্ডিশনাল
আছে তোমাদের বলতে হবে শুড দিয়ে কোন কন্ডিশনাল নির্ণয় করা যায়, তখন শুড দিয়ে কন্ডিশনাল স্ট্রাকচার কি থাকে, এটা তোমাদের বাইরের কাজ থাকলো। আর ইফ যুক্ত অংশে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, হ্যাড ব্রট, তাহলে অপর অংশে কি করতে হয় বলতো, সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট, তারপর হ্যাভ প্লাস ভি3 দিতে হয়। ইফ যুক্ত অংশে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে অপর অংশে কি করতে হয় বলো, সাবজেক্ট প্লাস উড কুড মাইট হ্যাভ ভি3 দিতে হয়। ঠিক আছে, এই যে হ্যাভ দিলাম, ভি3 দিলাম। এবং দেখো এই যে উড হ্যাভ ভি3, এটাকে একটা গ্রামাটিক্যাল নামে আমরা ডাকি। তো বলতে পারবে এটাকে কোন গ্রামাটিক্যাল নামে ডাকা হয়? এটাকে বলা হয় পারফেক্টিভ মডেল। এটাকে বলা হয় কি বলো, পারফেক্টিভ মডেল। এটা হলো কি বলো, পারফেক্টিভ মডেল। এখন পারফেক্টিভ মডেল একটা জিনিস মনে রাখবা, পাস্ট ইনডিফিনিটের মতো অর্থ দেয়, ইনডেফিনিট এর মতো অর্থ দেয়। তাহলে উড হ্যাভ ভি3 বা কুড হ্যাভ ভি3 বা মাইট হ্যাভ ভি3 বা মাস্ট হ্যাভ ভি3, এগুলাকে বলা হয় পারফেক্টিভ মডেল। আর এই পারফেক্টিভ মডেল কি থার্ড কন্ডিশনালে ব্যবহৃত হয় এবং এরা পাস্ট ইনডিফিনিটের মতো অর্থ দেয়। তাহলে দেখো এখানে বলছে কি নট বি, তাহলে নট বি আছে, এটাকে আমরা পারফেক্টিভ মডেল বানাইলে কি করব বলো, উড নট হ্যাভ বিন দিব। কি দিব বলো, উড নট হ্যাভ বিন দিব। তাহলে হোয়াট ইজ আওয়ার রাইট অ্যান্সার বলো, কুড নট বি, ক্যান বি, উড বি নাকি উড নট হ্যাভ বিন, রাইট। তাহলে আমাদের সঠিক উত্তর হলো উড নট হ্যাভ বিন। আই গেস তোমরা সঠিক উত্তরটা পেয়ে গিয়েছো, রাইট। আশা করছি আমাদের এই ক্লাসগুলো তোমাদের উপকার করছে। যদি ক্লাসগুলো তোমাদের উপকার করে থাকে, তাহলে তোমরা নিজেরা বা তোমাদের জুনিয়রদের বা তোমাদের সিনিয়রদের আইকন ক্লাসে ভর্তি হওয়ার জন্য বলতে পারো। আর আইকন ক্লাসের এই প্রোগ্রামগুলোর সাথে তোমরা যুক্ত থাকতে পারো। আজকের ক্লাস তাহলে এখানেই থাকলো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।